ভোর ৬টা ৭ মিনিট। টরন্টো শহরটা তুষারের চাদরে ঢেকে সাদা হয়ে আছে, যেন মেঘের রাজ্যে ভেসে উঠেছে পুরোটা। আকাশ ধূসর, সূর্য যেন আজ রাগ করে লুকিয়ে। কোনো আলোর রেখা নেই, শুধু ঠান্ডা বাতাসের ফিসফিস আর তুষারের নরম পড়ার শব্দ। রাস্তার পায়ের ছাপ জমে যাচ্ছে, যেন শহরটা এখনো ঘুমিয়ে গভীরে। তুহিন ঘুম থেকে উঠে আড়মোড়া ভাঙে। পাশের রেজন গভীর ঘুমে, তার শ্বাসের ছন্দ সমান। তুহিন তাকে একবার তাকিয়ে ফ্রেশ হয়ে নেয়। নিজেকে তৈরি করে চাবি হাতে ঘর বেরোতেই যাবে, তখনই রেজন ঘুম ঘুম কণ্ঠে ডাকে, রেজন, ব্রো, হোয়ার আর ইউ গোয়িং? প্লিজ ওয়েট এ মিনিট ফর মি। রেজওয়ান তাড়াতাড়ি মুখ ধুয়ে বেরিয়ে পড়ে তুহিনের সাথে। তুষারে ঢাকা চারিপাশ, এই ঠান্ডার মাঝে কে বের হয় রেজওয়ান? এই ভেবে তুহিনের দিকে তাকিয়ে ভাবে, এ তো প্রতিদিনই আসে, ঠান্ডা লাগে না? রেজওয়ান শুধু তুহিনকে দেখেই যাচ্ছে। কি কি এমন হলো? ছেলেটা এত নীরব হয়ে গেল। সব তারা ফুলের দোকানে ঢুকতেই ঘন্টার টুংটাং শব্দে দোকানে সতর্ক হয়। নাম তার লিয়াম। তুহিনকে দেখে হাসে চেনা হাসি, কিন্তু তুহিনের খেয়াল নেই সেদিকে। সে ব্যস্ত লাল গোলাপ খুঁজতে। রেজওয়ান কাঁপতে কাঁপতে দাঁড়িয়ে আছে, নাক মুখ লাল হয়ে গেছে ঠান্ডায়। তার হাত পকেটে গুজে রাখা, বারবার তুহিনকে দেখছে আর মনে মনে ফিস ফিস করে বলছে, রে এই ছেলেটা এই ছেলেটা একদম পাগল। লিয়াম নীরবে পর্যবেক্ষণ করে তুহিনকে, কিছু না বলেই। তুহিন লাল গোলাপটা তুলে নেয়, ঘ্রাণ নেয়। যেন কয়েক সেকেন্ড সেই গন্ধে কিছু একটা খুঁজে পাই। বিল পরিশোধ করে চলে আসতে যাই, তখন লিয়াম উৎসুক দৃষ্টিতে চেয়ে জিজ্ঞেস করে, হেই হ্যান্ডসাম, হু ইজ দ্য রেড রোজ ফর? ক্যান আই নো? তুহিন হাসে, লাল গোলাপটা সামনে এনে ধরে। নিজের অতীত মনে করতেই হাসে। সময় যেন পিছিয়ে যায় আড়ালে। তুহিন আবার ডুবে যায় অতীতে। প্রতিদিন বিরক্ত লাগে না? এই শীতের মাধ্যমেও লাল গোলাপ দিতে হবে? পাগল কথাকার, ধুর। বলে লাল গোলাপটা পাশের ডাস্টবিনে ফেলে দেয়। পাপড়িগুলো ছড়িয়ে ফেলে অবহেলায়, অযত্নে, যেন কোনো গোপনে যন্ত্রণা মেঝেতে ঝরে গেল। তুহিন যখন দরজাটা বন্ধ করে ভিতরে আসছিল, তখনই তার মায়ের কণ্ঠ থেমে যায়। টুকুন, এত সকাল সকাল এখানে কি করছো? ঠান্ডা লাগবে তো। তুহিন পিছিয়ে এগিয়ে ফিরে মাকে জড়িয়ে ধরে, গলায় ছেলে মানুষের আদর জড়ানো। লাগবে না মাম্মা, আব্বু যা কড়া ডোজ রাখে, জীবনেও কোনো রোগ হতে দেবে না, বুঝলে? নাদিয়া হাসে, ছেলেকে এক হাতে জড়িয়ে ধরে, চোখে তার মমতার উষ্ণতা। কালকের ট্রিপ কেমন ছিল? তুহিন হাসে, মনে পড়ে যায় সেই মেয়েটার কথা। অজান্তেই মুখ ফুটে বেরিয়ে আসে, খুব ভালো। ও মা, ভূতের মুখে রাম নাম শুনছি। আমি তো ভেবেছিলাম মেহেরের নামে হাজার কথা শুনবো। তুহিন মাকে ছেড়ে জিম রুমে যেতে যেতে বলে, হ্যাঁ, এমনি এমনি বলি না, ওর কাজই ভালো না জিনিসে ব্যাঘাত কাজে ভালো জিনিসে ব্যাঘাত দেওয়া, বুঝলা? না হে নাদিয়া দীর্ঘশ্বাস ফেলে ছেলের কথা কানে না নিয়ে চলে যাই। এসব রোজকার ঘটনা। সকাল ৮টা। মেহের ঘুমিয়ে কোলবালিশ বুকে জড়িয়ে। মেহেরের লম্বা চুল ছড়িয়ে মুখে পড়ে আছে। শ্বাসের ছন্দে উঠানামা করছে। মাহতিম জগিং করে এসে মেহেরের রুমে ঢোকে। ঘুমন্ত বোনকে দেখে দুদিকে মাথা নেড়ে হতাশার ঝরা গলায় ডেকে ওঠে, বনু, এই মেহের, উঠ। মেহের সামান্য চোখ খুলে ঘুমের আলস্য মিশিয়ে বলে, এত সকাল সকাল ডাকছো কেন ভাই? তোমার ঘুম নেই দেখে কি আমার থাকবে না নাকি? কাল রাতেই না বললি আজ ৯টায় ভার্সিটি যেতে হবে? মেহেরের ঘুম ছুটে যায় মাহাতিমের কথায়। কয়টা বাজে? ৮টা। মেহের তাড়াহুড়ো করে উঠে ফ্রেশ হয়, ভার্সিটির জন্য রওনা দেয়। মাহাতিম বোনের এই কাণ্ড দেখে কিছুটা বিরক্ত হয়, তবু চুপচাপ থাকে, কারণ এখন কথা বলে আর সময় নষ্ট করতে চায় না সে। দৌড়াস না মেহু, আমি বাইক নিয়ে নিচে ওয়েট করছি, তুই আয়। মেহের রুম থেকে চিৎকার করে, ওকে। মাহাতিম চাবি আঙ্গুলে ঘোরাতে ঘোরাতে বাইক বের করে বসে থাকে মেহেরের অপেক্ষায়। এর মাঝে তুহিনও বাইক বের করে মাহাতিমকে দেখে সৌজনের খাতিরে জিজ্ঞেস করলো, কেমন কাটলো প্রথম দিন বাংলাদেশে মাহাতিম ভাই? মাহাতিম মোবাইল স্ক্রল করছিল। তুহিনের প্রশ্নে হেসে জবাব দেয়, এই তো চলছে, ভার্সিটি যাচ্ছ নাকি? হুম। এর মাঝে তাহিয়া এসে তুহিনের বাইকের পিছনে বসে পড়ে, তাড়াহুড়ো করে বলে, চলো ভাইয়া, লেট হয়ে গেছে, তাড়াতাড়ি। মাহতিম তাহিয়ার কথা শুনে তার দিকে তাকায়। হার্টবিট যেন এক লাফে মিস করে মুখ ফুটে অস্ফুট সরে বেরিয়ে আসে, মাশাআল্লাহ।
তাই একে কলেজ ড্রেসে দেখাচ্ছে হুর পরীর চেয়ে কম না, একদম বারবি ডলের মতো। চোখে সকালের তাজা আলো, চুলে হালকা বাতাসের খেলা, মাহতাবের পৃথিবী যেন থমকে যায়। বুকে অদ্ভুত এক টান, যেন প্রথমবার কিছু দেখেছে, যা হৃদয়ে গেঁথে যাচ্ছে চিরকালের জন্য। হঠাৎ মেহের এসে বসায়, তার হুঁশ ফিরে আসে। মেহের, চলো ভাই, চলো, কোথায় হারিয়ে গেলা? মহাদেব নিজেকে ধিক্কার জানিয়ে বাইকে স্টার্ট দেয়। দুটো বাইক প্রায় অর্ধেক পথ একসাথে পাড়ি দেয়, কিন্তু কেউ কারোর সাথে কথা বলে না। অর্ধেক পথ পর আলাদা হয়ে যায় দুটো বাইক, যেন দুটো সমান্তরাল জীবন, কাছে এসেও ছোঁয়া যায় না। বিউপির ক্যাম্পাসে চারিদিকে চোখ বোলাচ্ছে এক তরুণী, পরনে তার স্যামন পিঙ্কের রঙের টুপিস, যেন সকালের নরম রোদ্দুরে মিশে গেছে। তার মায়াবী চেহারা যেন সে কারোর নজর কেড়ে নিতে সক্ষম। চোখে গভীরতা, ঠোঁটে হালকা হাসির ছায়া। 5 ফুট 5 ইঞ্চির মেয়েটির দিকে অনেকের চোখ পড়লেও তার দৃষ্টি শুধু একজনকে খুঁজছে। বুকে অর্ধেক অধৈর্যের ঢেউ। মেয়েটি আর কেউ নয়, কায়নাত শুভা। শুভা মাঠের মাঝখানে দাঁড়িয়ে চারদিকে তাকাতে শিউলি তলায় তা বসে থাকা এক যুবককে দেখে দৌড়ে যায়। শুভা হাঁপিয়ে ওঠে, গলায় বিরক্তি মিশিয়ে বলে, চয়নের বাচ্চা, এখানে কি করছিস? তোকে সারা ক্যাম্পাসে খুঁজতে খুঁজতে আমার অবস্থা কাহিল। চয়ন একবার শুভার দিকে তাকিয়ে আবার মোবাইলে দৃষ্টি নিবদ্ধ করে। শুভা আবারও বলে ওঠে, চয়ন, আমি কিছু বলছি। এবার চমকে উঠে শুভা চয়নকে উদ্দেশ্য করে বলে, এই চয়ন, কিছু বলছি আমি তোকে। চয়ন ফোঁস করে শ্বাস ছেড়ে শুভার দিকে তাকিয়ে, এখানে কি? যা না, যা তোর ওই বন্ধুদের নিয়ে ট্রুথ দেয়ার খেল, যার একজনকে প্রপোজ কর গিয়ে। সরি সরি প্লিজ, ওরা আমাকে লুজার বলছিল। কথা শেষ হওয়ার আগেই চয়ন বলে। চয়ন রেগে কিছু তেজ এনে, যা লেকে গিয়ে ঝাঁপ দে, না হয় তুই লুজার, যা, যা না। আমি কেন ঝাঁপ দেব তোর কথায়? হাততালি দিয়ে কৌতুকের স্বরে বলল, তোর বেস্ট ফ্রেন্ড বলছে তোকে ঝাঁপ দিতে, তুই দিলি না। তখন তো কিছু আজারে ফ্রেন্ডের কথায় ঠিকই ড্যান নিয়ে প্রপোজ করলি। ওয়াও, তুই আর ওরা কি এক নাকি? চয়ন রেগে সুভার দিকে না তাকিয়ে দাঁতে দাঁত খিঁচে বলল, তুই আমার সামনে থেকে যা প্লিজ, যা। এখন খুব রেগে আছি, তোর সাথে উল্টাপাল্টা ব্যবহার করার আগেই এখান থেকে সর। শুভার চোখ মুখ হতাশায় ঝুলে পড়ে। সে জানে চয়নের রাগ খুব খারাপ, এখন না গেলে শিওর চর টর মেরে বসবে। শুভাও রেগে উঠে যেতে যেতে বলে, ধুর, তোর সাথে কথাই বলবো না। চয়ন শুভার দিকে তাকিয়ে চোখ বন্ধ করে দীর্ঘশ্বাস ফেলে। শুভা না বুঝলেও চয়ন ঠিকই খেয়াল করেছে ছেলেটার চোখের মুগ্ধতা। শুভা রেগে তাড়াহুড়ো করে হাঁটতে গিয়ে ইটে পা বেঁধে পড়ে যেতে থাকে। তখনই শুভার হাত কেউ শক্ত করে ধরে ফেলে। শুভা চোখ বন্ধ করে ফেলে, মুহূর্তেই চোখ মুখ কুঁচকে যায় ভয়ে আর আতঙ্কে। এর মাঝে ভেসে ওঠে কারো কণ্ঠস্বর, আপনি ঠিক আছেন? বলেই তুহিন চয়নের দিকে তাকায়। শুভা ফট করে চোখ খুলতেই দৃষ্টি যায় তুহিনের দিকে। তারপর চারদিকে নজর বোলাতেই দেখে সবার কেন্দ্রবিন্দু এখন শুভা আর তুহিন, এমনকি চয়নেরও। যে শূন্য দৃষ্টিতে তাকিয়ে তাদের দিকে। শুভা ঠিক করে দাঁড়িয়ে তুহিনের উদ্দেশ্যে বলে, থ্যাংক ইউ। না, আই মিন সরি। তুহিন হেসে চয়নের দিকে তাকিয়ে শুভার দিকে কিছুটা ঝুঁকে বলে, থ্যাংক ইউ, নট সরি, কোনটা অ্যাকসেপ্ট করবো? এই দৃশ্য দেখে চয়ন তাড়াতাড়ি শুভার কাছে এসে হাত ধরে অধিকারপূর্ণ গলায় বলে, দুটোই গ্রহণ করুন, দুটোই তো বলেছে, তাই না? বলেই আর কোনো কিছুর অপেক্ষা না করে শুভাকে তুহিনের সামনে থেকে নিয়ে যায় চয়ন। তুহিন চয়নের দিকে বিরক্ত না হয়ে তাকায়। তুহিন চয়নের দিকে বিরক্ত হয়ে তাকায়। মনে মনে বিড়বিড়, নিজের সম্পত্তি পেয়েছে, যখন খুশি হাত ধরে নিয়ে চলে যায়। শুভ হুসাইন, নুসহাদ ইভা আর ইসহাত হিয়া দৌড়ে আসে তুহিনের কাছে। তিনজনই তুহিনের বেস্ট ফ্রেন্ড। ভাই, কি সিন দেখালি? শুভ বলে। তুহিন একবার শুভর দিকে তাকিয়ে বলে, মেয়েটাকে চিনিস? একথা শুনে ইভার চকিত দৃষ্টি তুহিনের দিকে। বুকটা ধক করে ওঠে তুহিনের কথা শুনে, যেন কিছু একটা ছিল তুহিনের কথা না, যা হয়তো সে তার জন্য শুনতে চাইছিল। হিয়া, মেয়ে ছেলে দুজনকে চেনে। কে? মেয়েটা মেজর জামিল কায়নাত আঙ্কেলের মেয়ে, কায়নাত শুভা। আর ছেলেটা মেজর মেহরাব আঙ্কেলের একমাত্র ছেলে, মেহরাব চয়ন। তুহিন কিছুটা অবাক হওয়ার ভান করে শুভ আর চয়নের যাওয়ার পানে তাকিয়ে বলে, হোয়াট, ইশতিয়াক আঙ্কেলের মেয়েও? স্ট্রেঞ্জ, এত কাছাকাছি থেকেও চিনি না। সারাক্ষণই তো মেহেরের সাথে ঝগড়া করিস, চিনবি কি করে?
একথা শুনে তুহিন রাগী চোখে শুভর দিকে তাকিয়ে বলে, আজাইরা কথা বলবি না একদম। ইভার এসব একদম ভালো লাগছিল না, তাই কথা কাটানোর জন্য মাঝখানে ফোড়ন কেটে বলে, হ্যাঁ হ্যাঁ এসব কথা বাদ, চল তো। বলে ইভা টানতে টানতে তুহিনকে ক্যান্টিনে নিয়ে যায়। পিছনে শুভ আর হিয়া। শুভ হিয়াকে উদ্দেশ্য করে, দেখলি ইভাকে, বেচারি বলতেও পারলো না দ্যাট শি ইজ জেলাস। ধুর বাদ দে তো, এই মাথা মোটা জীবনেও বলতে পারবে না। এর মাঝে দেখি তুহিনকে অন্য কেউ উড়াল দিয়ে নিয়ে যাবে। হ্যাঁ একটা দীর্ঘশ্বাস ফেলে, শুভর কথায় কেউ না জানুক, সে তো জানে ইভা ঠিক কতটা ডেসপারেট তুহিনের জন্য। শুভ হিয়াকে অন্যমনস্ক দেখে টানতে টানতে নিয়ে যায় তুহিন আর ইভার পিছু পিছু। প্রায় বিকেল হয়ে এসেছে। সূর্য তার তেজ ধীরে ধীরে কমিয়ে দিচ্ছে। আকাশে কমলা রঙের ছোঁয়া লেগে যেন বিদায়ের সুর বাজছে। গুলশানের রাস্তায় হালকা ট্রাফিকের শব্দ মিশে যাচ্ছে দূরের পাখির ডাকে। একে একে তাহিয়া, তাসনিয়া, মেহের আর তুহিন বাড়ি ফিরেছে তাদের ক্লাস শেষে। বাড়ি থেকে এসে গোসল করে তুহিন আর তাহিয়া না খেয়ে ঘুমিয়ে পড়ে। দুই বাড়িতে আজ যেন প্রচুর ব্যস্ততা, মিশে আছে এক অদ্ভুত উত্তেজনা। অন্যদিকে তাসনিয়াকে গোসল করে নাদিয়া সাজিয়ে দিচ্ছেন। লাল চুড়ি হাতে পরিয়ে, লাল শাড়ি গায়ে জড়িয়ে যেন এক লাল টুকটুকে বউ। খোপায় বেলি ফুলের গাছরা সুবাস ছড়িয়ে চারিদিকে। তাসনিয়া রেডি হয়ে ফাইনাল টাচ দিচ্ছে, ব্রাশ মুখে হালকা পাউডারের ছোঁয়া। নাদিয়া হাতে কিছু কাজ সেরে মেয়ের রুমে এসে তাকে দেখে মুগ্ধতায় ভরা কণ্ঠে বললেন, মাশাল্লাহ আমার পরিটাকে খুব সুন্দর লাগছে, কারো নজর না লাগুক। তাসনিয়া হেসে মাকে জোরে জড়িয়ে ধরে বলে, আমার মাম্মার চেয়ে একটু কম। নাদিয়া হেসে তাসনিয়ার কপালে চুমু দিয়ে বলে, ঘর থেকে একদম বের হবে না, ওই দুই নবাবকে উঠাই আমি, কত যে ঘুমাতে পারে এরা। বলেই তুহিন আর তাহিয়াকে জোর করে ডেকে উঠালো নাদিয়া। তুহিন আর তাহিয়া ঠুলো ঠুলো পায়ে ঘুম থেকে উঠে ড্রয়িং রুমের সোফায় বসে লাগোয়া হয়ে দুই ভাই বোন একে অপরের ঢাল হয়ে ঢেলে পড়ে আবার ঝিমায়। তখনই বজ্রকণ্ঠে এহসানুল করিম বলে ওঠেন, তোমাদের ঘুম এখনো শেষ হয়নি? ব্যাস। তাহিয়া আর তুহিন এক লাফে উঠে চোখ বড় বড় করে, না না বউ ঘুমাচ্ছে না। করিম উপরে উঠতে উঠতে, হ্যাঁ তা তো দেখতেই পাচ্ছি, যাও গিয়ে সুন্দর করে রেডি হও, মেহমান আসছে, আমি যেন দুজনকে সুন্দর করে রেডি হতে দেখি। বলেই চলে যান। করিম আড়াল হতে তুহিন শরীর টানা দিয়ে তাহিয়াকে বলে, যা যা আর লেট করিস না, রেডি হ। বলে তুহিন নিজের রুমে চলে যায়। তাহিয়া মুখ কালো করে নিজের রুমে চলে যায়। মাগরিবের নামাজের পর এহসান বাড়িতে একে একে সামিয়া ইসলাম, রিয়াজউদ্দিন, মাহিম আর মাহতিম আসে। হাতে করে হরেক রকমের ডালা, মিষ্টি, ফল, চকলেট, পিঠা, শাড়ি, গয়না সবকিছু সাজানো যেন এক উৎসবের রং ছড়িয়ে। আপেল একে একে সবার হাত থেকে ডালা নিয়ে ড্রয়িং রুমে বসায়। নাদিয়া কুশল বিনিময় করে নাস্তার হরেক রকমের প্লেট সামনে রাখেন। এহসানুল করিম এসে বাল্যবন্ধুর সাথে কলাকলি করে খোশ গল্পে মেতে ওঠেন। প্রতিবেশী আর বাল্যবন্ধু হলেও দেখা হয় হাতে গোনা কয়েকদিন কাজের ব্যস্ততায়। তাই আজকের এই মিলন যেন বহুদিনের তৃষ্ণা মেটাচ্ছে। নাদিয়া সবার দিকে চোখ বুলিয়ে, মেহের কই, দেখছি না যে। মাহতিম, এসে যাবে আন্টি, আধ ঘন্টার মধ্যে এসে যাবে, কি যেন বানাচ্ছে ও। ও আচ্ছা। এর মাঝে তাহিয়া তাসনিয়াকে নিয়ে আসে। মাহিম মাহতিম দুজনই তাকায় তাদের দিকে। মাহতিম তাড়াতাড়ি নজর সরিয়ে নেয়, যেন তাকালেই বিপদ, ঘোর বিপদ। মাহিম আর তাসনিয়া একে অপরের দিকে তাকিয়ে মুচকি হেসে নজর নিচু করে। মাহিম তাসনিয়াকে পাশে বসিয়ে দেয়। তুহিনও পাঞ্জাবি পরে বেরিয়ে আসে। সামিয়া আর রিয়াজকে সালাম দিয়ে এক সাইডে বসে পড়ে। করিম রিয়াজের দিকে কিছুটা করুণ স্বরে বলে, আমার মেয়েটাকে তোর কাছে দিচ্ছি রিয়াজ, খেয়াল রাখিস। রিয়াজ, কি বলছিস এসব? তোর মেয়ে মানে? আমারও মেয়ে। তারপর মেয়ে তাসনিয়াকে বলে, কি তাই না আম্মু? তাসনিয়া লাজুক হাসে, মাথা আরও কিছুটা নোয়ায়। করিম আর নাদিয়া একে অপরের দিকে তাকিয়ে একটা হালকা হাসি দেন, যার মধ্যে কষ্ট আর সুখ দুটোই লুকিয়ে, যেন মেয়েকে বিদায় দেওয়ার আগে শেষ মমতা। মেহের মামনি কোথায়? এঙ্গেজমেন্ট সেরে ফেলে বিয়ের দিনকাল পাকা করতে হবে তো। মা আসছে আঙ্কেল, 5 মিনিটের মধ্যে এসে যাবে। সবার মধ্যে আবার খোশ গল্পে মেতে ওঠে। এর মধ্যে মাহতিম চুপ করে বসে, তার কেমন যেন অস্বস্তি। চোখ না চাইতেও চলে যায় তাহিয়ার দিকে। বুকে অদ্ভুত এক টান, যেন হৃদয়ের গভীরে কিছু একটা জেগে উঠছে না চাইতেও। মেহের কাঁটা দিয়ে চুল বেঁধে রাখে, খোঁপাটা টাইট করে একে একে 3টা কেক বক্সে রেখে ডাকে, স্বপ্না, ও স্বপ্না, কেকগুলা নিতে আমাকে হেল্প করো। স্বপ্না দরজায় দাঁড়িয়ে মাথা নাড়িয়ে বলে, না আপা আমি যাবো না। কেন?
আপনি কত সুন্দর কইরা সাইজ্জা যাইতাছেন, আমি আপনারে লগে গেলে গেলে হগিন্নি লাগবো, আপনি লইয়া যান কষ্ট কইরা। মেহের কিছুক্ষণ স্বপ্নার দিকে তাকিয়ে বলে, বিরক্তিতে যেন জ্বলে ওঠে ওর চোখ জ্বলে ওঠে, বিড়বিড় করে নিজেই বের হয়। একটা শপিং ব্যাগে দুটো বক্স গুজে আর একটা হাতে নিয়ে এহসান ভিলার দিকে এগোয়। দুই হাত ভারী, চুলের খোপা লুজ হয়ে এসেছে, যেন এখনই খুলে পড়বে। মেহের মনে মনে স্বপ্নাকে গালমন্দ করে এগিয়ে যায়। এর মাঝে কেউ তাড়াহুড়োয় সামনে চলে যায়। এত তাড়াতাড়ি কেউ পাশ কাটায় মেহের ব্যালেন্স হারায়। কেকের বক্স পড়ে যেতে থাকে। মেহের চিৎকার করে বলে ওঠে, আরে কেকটা! এর মাঝে কেউ এসে বক্সটা ধরে নেয়। কেক নষ্ট হওয়া থেকে বেঁচে যায়। সরি, দেখতে পাইনি। মেহের ভ্রু কুঁচকে তন্ময়ের দিকে তাকাই। আপনার সরি আপনি গিলে খান, চোখ নেই? সরি, আসলে তাড়াহুড়ো ছিল তাই। মেহের কিছু না বলে এহসান বাড়ির দিকে এগোয়। তন্ময় পিছু পিছু। মেহের পিছু ফিরে তন্ময়ের দিকে চোখ সরু করে চেয়ে বলে, পিছু নিচ্ছেন কেন? না না, পিছু নিচ্ছি না, ভুল ভাবছেন। আমি ওই বাড়িতেই যাব, জেনারেল এহসানুল করিমের কাছে। তারপর তন্ময় মেহেরকে দেখে সংকোচ নিয়ে বলে, আপনি চাইলে আমি হেল্প করতে পারি। তাহলে দাঁড়িয়ে আছেন কেন? নিন। তন্ময় ভেবেচাকা খেয়ে শপিং ব্যাগটা হাতে নেয়। ভাবেনি মেহের রাজি হবে, যা কাঠখোট্টা মেয়ে, যান। না না, আপনি যান আগে। মেহের আর কথা না বাড়িয়ে এগিয়ে যায়। মেহেরের হাতে একটা বক্স, সব তন্ময়ের হাতে শপিং ব্যাগ। মেহের ভিতরে ঢুকতেই মাহতিমের চোখ যায় সদর দরজায়, সবাইকে উদ্দেশ্য করে বলে, ওহ, ওই তো মেহু চলে এসেছে। সবাই সেই দিকে তাকায়। পিছনে তন্ময় মেহেরের পাশে দাঁড়ায়। তুহিনের ভ্রু কুঁচকে যায় তন্ময়কে দেখে, তাও মেহেরের পাশে। কিছুক্ষণ তাকিয়ে থেকে দাঁতের দাঁত পিষে বসে রয় চুপ করে। মামুনি এসো, এত দেরি করলে যে? ভাইয়ের বিয়েতে তো বোনদের দেরি করতে নেই। মেহের মাহতিমকে ইশারা করে তন্ময়ের হাত থেকে কেকগুলো নিতে। মাহতিম এগিয়ে গিয়ে প্যাকেট নেয়। তিনজন সামনে সমানে এগিয়ে আসে। সরি আঙ্কেল, আর লেট হবে না। করিম নজর তন্ময়ের দিকে। তন্ময় হাসে। তন্ময় সবাইকে দেখে কিছুটা বিব্রত হয়। সবার উদ্দেশ্যে সালাম দিয়ে বলে, আসলে স্যার, কেসের ব্যাপারে কথা বলতে এসেছিলাম। এখন মনে হয় না কথা বলতে পারবো। আচ্ছা, আমি না হয় পরে আসি। তুহিন তীক্ষ্ণ দৃষ্টিতে তন্ময়কে দেখে মনে মনে বলে, এত সেজেগুজে কেসের ব্যাপারে কথা বলতে এসেছে, আর কত কিছু দেখতে হবে। না না, যেতে হবে না, বসো তুমি। কেসের ব্যাপারে পরে কথা হবে। না না স্যার, ইটস ওকে, ইটস মাই অর্ডার। তন্ময়। ব্যাস, তন্ময় আর কিছু বলতে পারে না। না হয় চাকরি খাওয়াতে হবে। এর মাঝে তাহিয়া আর মেহের কেকগুলো বের করে সাজাতে থাকে। চকলেট, রসমালাই আর ভ্যানিলা কেক পরপর 3টা সাজানো হয়। এটাই কি সেই ছেলে যার কথা বলেছিলি করিম? রিয়াজ সাহেব বলে, হুম, হি ইজ দ্য ইয়ং ম্যান। এত কম বয়সে, এই বয়সেই মেজর উপাধি, আনবিলিভেবল। মা বাবা নেই, তাও নিজের জীবনকে কত সুন্দর করে এগিয়ে নিয়ে গেছে। তুহিন যেন বিরক্ত হয় তার ব্যাপার এমন কথাই। এত বলার কি আছে? আব্বু, লেট হচ্ছে। হুম। সামিয়া আর নাদিয়া দুজনেই আংটি মাহিমার তাসনিয়ার কাছে দিবে। একে একে সবাই মোবাইলে তাদের ছোট্ট কিন্তু নতুন শুরুর ছবি ক্যাপচার করে রাখে। তন্ময় কিছুটা বিব্রত বোধ করে ফ্যামিলি ফাংশনে এসে, তাও নিজেকে যথাযথ সম্মান রেখে পাশে থাকে সবার সাথে। रेजॉन कह कहाँ है तूफान? कौन सी तूफान की बात कर रही हो? यह तो शाही हो रही है। কই তুফান? কিসের তুফান? এখানে তো বিয়ে হচ্ছে। তুহিন চোখ বন্ধ করতেই আবার খুলে ফেলে, যেন অনেক কিছু ঘটবে। আই ক্যান্ট সে এনিথিং এনিমোর রেজওয়ান। ওকে ওকে, আই ওয়ন্ট বোদার ইউ এনিমোর। চলবে। গল্পটি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না, এবং আমাদের চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করুন। গল্পটি ভালো লাগলে অবশ্যই গল্পটি লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না, এবং আমাদের চ্যানেলের সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।